আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ভিসা প্রসেসিং করতে গিয়ে মেডিকেল আনফিট হয়েছিল প্রায় 2 বছর 3 বছর আগে। কারো কারোর 7 মাস 8 মাস আগের মেডিকেল আনফিট ছিল। তো এই আনফিট থাকার কারণে নতুন করে মেডিকেল করতে গেলে সেখানে আগের আনফিটটা শো করার কারণে মেডিকেল করতে পারতেছে না। আমি গতকালকেও আমি 10 থেকে 12 জনের এই একই প্রশ্নটার সম্মুখীন হই যে ভাই আমার এই 2 বছর আগে 3 বছর আগে 7 মাস 8 মাস আগে আমার মেডিকেল আনফিট ছিল, এখন আমি ফিট হতে পারতেছি না পূর্বের আনফিটের কারণে। মেডিকেল থেকে আমাকে ব্যাক করে, অর্থাৎ ফিরিয়ে দেয়। আমি খুব সমস্যা আছি, এখন করণীয় কী? তো মেডিকেল আনফিট কেন হয় এই বিষয়গুলো আমাদেরকে প্রথমে জানতে হইব। কি কারণে, কোন কোন রোগের কারণে, বা মেডিকেলে কোন কোন ধরনের রোগগুলা বেশিরভাগ আপনার এই আনফিট হলে, কোন রোগের কারণে আনফিট হলে আপনি মেডিকেলে ফিট হওয়ার সম্ভাবনা থাকবে না, বা কোন কোন ধরনের রোগগুলো থাকলে আপনি মেডিকেল আনফিট হওয়ার পর আপনি সেই রোগটা দূর করতে পারবেন এবং পরবর্তীতে আপনি ফিট হওয়ার সম্ভাবনা থাকবে। এই বিষয়টা বিস্তারিত, পুরো বিষয়টা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আমি কথাগুলো কি বলি। আশা করি পরবর্তীতে আর প্রশ্ন করা প্রয়োজন হবে না। আমি যদি অফিসিয়াল যে তথ্যটা আছে সেই তথ্যটা অনুযায়ী আমি আপনাদেরকে যদি বলি, এখানে মেডিকেলে কেন আনফিট হয়, অফিসিয়াল তথ্য কি বলে এখানে মেডিকেলে কেন আনফিট হয়। 1 নম্বরে হেপাটাইটিস বি বা সি, দুইটার কারণে। এরপরে আছে যক্কা অর্থাৎ টিবি, তারপরে আছে এইচআইভি এবং এইচআইভি রোগ অথবা এইডস রোগের। তারপরে কিডনি বা লিভার সমস্যা থাকলে, ড্রাগ বা মদ পানের প্রভাব থাকলে। এরপরে আছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কখনো কখনো সমস্যা করে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রোগ আপনার, এগুলা খুব কঠিন রোগ। এই রোগগুলো যদি আপনার শরীরের মধ্যে থাকে, আপনি মেডিকেলে আনফিট হলে ভবিষ্যতে আপনি ফিট হওয়ার সম্ভাবনা 0%। কারণ এই রোগগুলো যাওয়ার মতো না শরীর থেকে, যদি আল্লাহ তাআলা শেফা দান করেন। এছাড়া এই রোগগুলো শরীর থেকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি আবার বলি, হেপাটাইটিস বি বা সি, যক্ষ্মা অর্থাৎ টিবি রোগ, এইচআইভি অথবা এইডস রোগ, তারপর কিডনি বা লিভারের সমস্যা থাকলে, ড্রাগ বা মদ পানের সমস্যা থাকলে এবং উচ্চ রক্তচাপ ডায়াবেটিস থাকলে, এগুলোর কারণে আপনার মেডিকেল আনফিট হলে আপনি সেই মেডিকেলে আপনি আর কখনো ফিট হওয়ার সম্ভাবনা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতক্ষণ না পর্যন্ত শেফা দান করবেন। এরপরে দ্বিতীয়ত বলা আছে যে চিকিৎসা নিন এবং রোগ সরান। যদি কোনো নিরাময়যোগ্য রোগ থাকে, যেমন টিবি যক্ষ্মা, 6 মাসের চিকিৎসা সম্পূর্ণ সেরে ওঠা যায় টিবি রোগে। তারপরে হেপাটাইটিস বি ধরা পড়ার অনুযায়ী কিছু ক্ষেত্রে প্রতিকারযোগ্য বা নিয়ন্ত্রণযোগ্য। জেনারেল হেলথ সমস্যা, পুষ্টিকর খাবার, ওজন ঠিক রাখা, ডায়াবেটিস বা প্রেশার নিয়ন্ত্রণ করা, এগুলা যদি আপনি ঠিক মতন করেন তাহলে আপনার এই রোগগুলো সেরে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। আপনি এরপরে বলা আছে, যদি প্রথম মেডিকেল রিপোর্ট ভুল থাকে তখন নিচের কাজগুলো করা যাবে। যেমন আপিল করা যাবে, গামকা রিপোর্ট থেকে আপত্তি জানিয়ে আপনি সেটা চ্যালেঞ্জ করতে পারবেন। এবং অন্য দেশ থেকে মেডিকেল করানো, কেউ ভারত, নেপাল বা পাকিস্তান থেকে চেষ্টা করেন, তবে এটি নিয়ম বহির্ভূত ও ঝুঁকিপূর্ণ। তারপরে আরও বলা আছে যে কিছু সময় অপেক্ষা করে আবার চেষ্টা করুন। অনেকে 6 মাস বা 1 বছর পর আবার চিকিৎসা নিয়ে ফিট হয়ে পুনরায় মেডিকেল দেন। তবে কিছু রোগ যেমন এইচআইভি বা হেপাটাইটিস সি হলে স্থায়ীভাবে সৌদি ভিসা পেতে অসুবিধা হয়। অর্থাৎ এইচআইভি বা হেপাটাইটিস থাকলে আপনার সৌদি আরবের ভিসাটা পাইতে অনেক সমস্যা হয়, কারণ এই রোগটা বেশিরভাগ আপনার ভিসার
প্রসেসিংয়ের ক্ষেত্রে বা ভিসার পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এরপরে আছে ভুয়া মেডিকেল রিপোর্ট থেকে বিরত থাকবেন বলা আছে। তারপরে বলা আছে পরামর্শ দিয়েছে কি অফিস থেকে, এটা একদম গামকা অফিসিয়াল থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে ভালো কোনো গামকা অনুমোদন হাসপাতাল থেকে রিপোর্ট সংগ্রহ করুন। রিপোর্ট ভুল মনে হলে চিকিৎসকের মতামত নিন। সবসময় নিজের স্বাস্থ্য সঠিক রাখার চেষ্টা করুন। তো এবার আসি, আপনি এই যে আনফিট, আপনার 2 বছর আগে, 3 বছর, 6 মাস, 9 মাস আগে আপনি এই আনফিট ছিলেন, এই আনফিটের মধ্যে আপনার কোন রোগের কারণে আপনার আনফিটটা দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে এখানে মারাত্মক যেই রোগগুলো আছে, যে রোগের কারণে আপনি এই আরব কান্ট্রির কোনো ভিসাই আপনি পাওয়ার সম্ভাবনা খুব কম, বলা যেতে পারে 2 থেকে 5%। তো এই যে এই রোগগুলো যদি থাকে, আপনি এগুলা সারানোর চেষ্টা করবেন। পরবর্তীতে আপনি টেস্ট মেডিকেল করবেন, পরে আপনি ফাইনাল মেডিকেল করবেন। এই গেল 1 নম্বর পরামর্শ। দ্বিতীয়ত হলো যে আপনার যদি পূর্বের মেডিকেল রিপোর্টটা যদি আনফিট হয় একটা সাধারণ ঠান্ডার কারণে, যেমন আপনার লাংসে দাগ আছে, আপনার ফুসফুসে দাগ আছে, ফুসফুসে দাগ থাকলেও কিন্তু সেটা সারানো সম্ভব হয় ঠিকমতো ওষুধ খাইলে। এবং আপনার ঠান্ডাজনিত বা নিউমোনিয়াজনিত এই রোগগুলো থাকলে এগুলোও কিন্তু সারানো যায়। তো পূর্বের যে আনফিটটা আছে, সেই আনফিটটা আপনাকে দূর করতে গেলে আপনাকে প্রথমে চিকিৎসা নিতে হবে। এই চিকিৎসা নেওয়ার আগে আপনাকে আনফিটটা কী কারণে হলেন সেটা আপনাকে শনাক্ত করতে হবে। শনাক্ত করার পর আপনি যে মেডিকেল থেকে আনফিট হইলেন, সেই মেডিকেল অথবা আপনি ভালো কোনো আরও ভালো কোনো মেডিকেল বড় ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে তাদেরকে বলবেন, রিপোর্টটা দেখাবেন যে আমার এই কারণে আমি বিদেশের ভিসা পাই নাই বা আমার এই রোগটার কারণে। তো আপনি সেই রোগের চিকিৎসা নেবেন। চিকিৎসা নেওয়ার পর আপনি যদি মনে করেন যে আপনার রোগটা শরীর থেকে দূর হয়ে গেছে, তবেই আপনি আরও একটা ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে আপনাকে ভিসার আবেদন করার আগে বা ফাইনাল মেডিকেল করার আগে আপনাকে 100%, 100তে 110% শিওর হতে হবে যে আপনার শরীরের মধ্যে এই রোগটা আছে কিনা। দেখেন, আপনি বিদেশে আসেন বা না আসেন, বা বিদেশে যান বা না যান, আপনার শরীরের ভিতরে যদি কোনো গুরুত্বপূর্ণ একটা রোগ থাকে, সেই রোগটা আপনাকে সারতে হবে বা সারাতে হবে। এটা আপনার প্রথম পদক্ষেপ। আপনি বাঁচার তাগিদে বা আপনি ভবিষ্যতে সুস্থভাবে জীবনযাপন করার তাগিদে আপনাকে রোগমুক্ত হতে হবে। তো এখন কথা হলো যে আপনি এই রোগগুলা সারাতে যদি পারেন, সেটা যদি আপনি 100তে 110% কনফার্ম হতে পারেন যে আপনার শরীরের মধ্যে এই রোগটা নাই, যে রোগের কারণে আপনি আনফিট ছিলেন, তাহলে আপনি মেডিকেল করবেন। ফাইনাল মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য হসপিটাল থেকে, ভালো হসপিটাল থেকে ল্যাবের মাধ্যমে আপনি মেডিকেল করবেন। মেডিকেল করার পর আপনি সেখানকার রিপোর্টটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর আপনি ভিসার জন্য পদক্ষেপ নেবেন। সেখানে আপনি যখন ফাইনাল মেডিকেল করবেন, ফাইনাল মেডিকেল করার সময় আপনি যখন মেডিকেল স্লিপ তুলবেন বা মেডিকেল করতে যাবেন, সেখানে আপনার পূর্বের যে রিপোর্টটা, যে আনফিট ছিলেন, সেটা তো আপনার অনলাইনে থেকেই যায়। তো সেটার জন্য যদি আপনাকে বাধা সৃষ্টি করে, তখন আপনি চ্যালেঞ্জ করবেন যে আমার শরীরের মধ্যে যে রোগের কারণে পূর্বে আমাকে আনফিট করা হয়েছে, সেই রোগটা আমার শরীরে নাই, আমার কাছে ডাক্তারের সার্টিফিকেট আছে এবং হসপিটালের সার্টিফিকেট আছে। আপনি সেখানে জোর গলায় কথা বলবেন, চ্যালেঞ্জ করবেন। আপনি সেখানে বলবেন যে আমি চ্যালেঞ্জ করব, আমার পূর্বের যেই আনফিটটা, যেই কারণে আনফিট ছিল, সেই আনফিটটা আমি ফিট হয়ে তারপর এখানে ফাইনাল মেডিকেলের জন্য পদক্ষেপ নিয়েছি। আপনি তাদের সাথে কথা বলবেন। আপনি তাদের সাথে কথা বলার পর তারা আপনার এই বর্তমান ভিসার জন্য মেডিকেলের স্লিপ দিবে এবং মেডিকেল করার সুযোগ দিবে। এবং আপনি যখন এখানে ফিট হবেন, আপনার যদি আগের যেই রোগটা, সেই রোগটা যদি না থাকে, তাহলে আপনি অবশ্যই ফিট হবেন। ঠিক আছে? এক কথায়, আপনি যখন পূর্বে একটা এই টেস্ট মেডিকেল করবেন, শুধু আপনি যে এই রোগের জন্য, এই রোগের চিকিৎসা করে যে আপনি এই রোগের জন্যই আপনি এই টেস্ট মেডিকেল করবেন তা নয়। সৌদি আরবের যে সকল রোগগুলো নির্ণয় করা হয় ভিসার জন্য, মেডিকেলের জন্য, সেই রোগগুলো আপনি, সেই রোগের নামগুলো আপনি সংগ্রহ করে আপনি প্রত্যেকটা রোগের জন্য টেস্ট করবেন। আপনি তো টেস্ট করবেন একটা, কিন্তু
একটা টেস্টের মধ্যেই প্রত্যেকটা রোগের রেজাল্টটা আপনি দেখার চেষ্টা করবেন, দেখবেন সেখানে আপনি নেগেটিভ নাকি পজিটিভ সেটার উপরে নির্ভর করে আপনি ফাইনাল মেডিকেলের জন্য পদক্ষেপ নেবেন। এবং আপনি যদি সেখানে যদি রোগমুক্ত থাকেন বা আপনার সৌদি আরবের মেডিকেলের জন্য আর কোনো সমস্যা থাকবে না বা থাকছে না, তখন আপনি চ্যালেঞ্জ করবেন। চ্যালেঞ্জ করার ফলে আপনি 100% আপনি ফিট হবেন। তো তবেই আপনি সৌদি আরবের বা এই আরব কান্ট্রির যে কোনো দেশের ভিসা পাওয়া সম্ভব। আরব কান্ট্রির প্রায় দেশেই কিন্তু এই একই সমস্যার কারণে ভিসা বাতিল হয়ে যায় বা মেডিকেল আনফিট করে। আপনি সৌদি আরবের জন্য যে রোগের কারণে আপনি আনফিট হবেন, সেটা অন্যান্য দেশের জন্যও কিন্তু আপনি আনফিট হবেন। হতে পারে যেগুলা ইউরোপ কান্ট্রির জন্য কিন্তু আলাদা মেডিকেল করা হয়। ইউরোপ কান্ট্রির জন্য যেই রোগগুলো বাছাই করা হয় বা চেক করা হয়, আরব কান্ট্রির জন্য কিন্তু সেই রোগগুলোই চেক করা হয়। তবে এখানে একটু সূক্ষ্ম জিনিস আছে, যেটা হলো যে আরব কান্ট্রিতে মেডিকেল করলে সেখানে সামান্য ঠান্ডা পাইলে বা লাঞ্চে দাগ বা লাঞ্চে পানি জমছে কিংবা আপনার এই ফুসফুসে দাগ, এগুলোর জন্য কিন্তু আনফিট করে দেয়। তো ওগুলো চিকিৎসা করলে কিন্তু সবগুলো ভালো হয়ে যায়। ঠিক আছে, আপনাকে আগে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা ব্যতীত আপনি যদি পরবর্তীতে আবার পদক্ষেপ নেন, তাহলে আপনি আনফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, 100% বেশি। ঠিক আছে, তো এই পদক্ষেপগুলো যদি আপনি অবলম্বন করেন, এর ফলে আপনি যেই উপকৃত হবেন সেটা হলো যে আপনি যে পাসপোর্টে আনফিট ছিলেন, আপনি সেই পাসপোর্টটা দিয়েই আপনি ফিট হতে পারবেন। আপনাকে 2 নাম্বার পাসপোর্ট 3 নাম্বার পাসপোর্ট করার প্রয়োজন হবে না। তবে এগুলো হলো লিগেল অনুযায়ী, লিগেল ওয়ে। তো বাংলাদেশে লিগেল ওয়েতে কাজ খুব কম করে, তবে সেটার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে যে আপনি 2 নাম্বার পাসপোর্ট করলেন বা 3 নাম্বার পাসপোর্ট করেন, কোনো সমস্যা নাই। তবে আপনাকে অবশ্যই এই রোগগুলো থেকে মুক্ত হতে হবে। অনেকেই কি করি যে প্রথম পাসপোর্টে আনফিট হয়েছি, কিন্তু 3 নাম্বার পাসপোর্ট দিয়া আমরা কন্ট্যাক্ট মেডিকেল করি। কন্ট্যাক্ট মেডিকেল করার পর আমরা মেডিকেলে ফিট হয়ে আমরা সৌদি আরবে আসি। কিন্তু আমরা যে প্রথম পাসপোর্টে যেই মেডিকেল আনফিট হলাম, সেই আনফিটটা কী রোগের কারণে, সেখানে হতে পারে আপনার বড় ধরনের কোনো রোগ, এইচবিএস হতে পারে বা এসআইভি হতে পারে, কিংবা আপনার এইডস রোগ হতে পারে, আপনার টিবি রোগ হতে পারে, আপনার এই ডায়াবেটিস থাকতে পারে। আপনারা এই রোগগুলো আগে নির্ণয় না করে আপনারা কন্ট্যাক্ট মেডিকেল করে সৌদি আরবে আসেন। আসার পর কিছুদিন পরে দেখা গেছে আপনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। ঠিক আছে, পরবর্তীতে দোষ দেন কাকে? যে আপনি সৌদি আরবে এসে আপনি রোগী হয়েছেন বা অসুস্থ হয়ে গেছেন, মারা গেছেন বা পঙ্গুত্ব বরণ করছেন। আসলে এটা কিন্তু ভুল ধারণা। আপনি যারা কন্ট্যাক্ট মেডিকেল করে আসেন, তাদের কিন্তু এই জিনিসটা অনেক বড় একটা রিস্ক থাকে। তাই আমি আপনাদেরকে বলবো যে প্রথম মেডিকেলটা আপনি কেন আনফিট হইলেন, সেটা আপনাকে অবশ্যই খুঁজে বের করে দেখার দরকার। তবে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু সুস্থ আছেন। আপনি প্রবাসে কন্ট্যাক্ট মেডিকেল করে আপনি সৌদি আরবে এসে কাজ করবেন, ভালো কথা, কিন্তু আপনি কতদিন কাজ করতে পারবেন? আপনার শরীরে যে রোগের কারণে আপনাকে আনফিট দিল, সেটা কি সাধারণ রোগ নাকি কঠোর কোনো একটা এই বিষক্রিয়াযুক্ত একটা রোগ? তো এই বিষয়টা আপনাকে জানতে হবে। আপনি সুস্থ থাকার ক্ষেত্রে আপনি প্রবাসে এসে তো বসে থাকবেন না, বসে খাবেন না, আপনি তো কাজ করবেন। তো কাজ না করতে পারলে কী লাভ হবে যে সৌদি আরবে এসে কন্ট্যাক্ট মেডিকেল করে? এই বিষয়গুলো মাথায় রাখবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।